মে মাসের 4 তারিখ। মনে পড়ছে বছর 5 আগের সেই পৈশাচিক দিনটির কথা। আবছাভাবে মনে পড়ে, পুরোটা নয়, কিন্তু এই আবছাভাবে মনে পড়াটাই এমন আতঙ্কের জন্ম দেয় যেন মনে হয় পুরোপুরি মনে না পড়াটাই হয়তো ভালো। সেই তারিখ, যেই তারিখটা এলে যেন মনে হয় কেউ আমাকে আড়াল থেকে দেখছে, আর রক্তিম ঠোঁট আর ধারালো দাঁতগুলি বের করে বিদ্রূপের হাসি হাসছে। দরজা জানলা বন্ধ করে লিখতে বসেছি, তারপরেও মনে হচ্ছে জানলার পাশে শার্সির ওপার থেকে জ্বলন্ত চোখে সে আমার দিকে তাকিয়ে আছে। চোখ তুলে জানলার দিকে তাকাতে সাহস পাই না। একবার ভেবেছিলাম লিখব না, উঠে পড়ব, কিন্তু অন্য এক অদৃশ্য শক্তি যেন আমাকে জোর করে চেয়ারে বসিয়ে রেখেছে। আমার হাত যেন সেই শক্তির প্রভাবে কাগজের ওপর কলম নিয়ে ছুটে চলেছে। এই শক্তি অশুভ নয়, বরং শুভ। হয়তো আকাশদার পবিত্র আত্মাই আমার উপর ভর করেছে। সেই প্রেতাত্মা হয়তো আকাশদার আত্মাকে জয় করতে পারেনি, হয়তো কোনোদিন পারবেও না। সম্পর্কে আকাশদা ছিলেন আমাদের পাড়াতো দাদা। অগাধ সম্পত্তি রেখে তার বাবা মারা যান। সম্পত্তির পরিমাণ এতই বেশি ছিল যে কোনো কিছু না করেও তার বেশ চলে যেত। ফার্স্ট সেমিস্টার শেষ করে ঘরে বসেছিলাম, এমনই সময় হাজির হলেন আকাশদা। কিরে অভি, বেড়াতে যাবি? কোথায়? অযোধ্যা হিল। আমার গাড়িটা নিয়ে লং ড্রাইভে যাব ভাবছি। তাতে করে পুরো পাহাড়ি জায়গাটা ঘুরে দেখা যাবে। এখন শুধু হোটেল বুক করা বাকি। যাব না মানে? অবশ্যই যাব। তা ব্রাদার, আপনার পরীক্ষা টরীক্ষা নেই তো সামনে? আরে না না, পরীক্ষা তো শেষ হলো মাত্র, আমি একদম ফ্রি। তাহলে আর দেরি কেন, চলো দুজনে মিলে ঘুরে আসি ওই দিকটা। মের 4 তারিখ, বিকেল 5টা। বৃষ্টি ভেজা আবহাওয়ায় আমরা কলকাতাকে গুড বাই জানালাম। জিপের ভেতর ক্যাসেট প্লেয়ারে ফুল ভলিউমে গান চলছে। স্টিয়ারিংয়ের হাত ঘোরানোর সাথে সাথে আকাশদার ঠোঁটেও যেন গান চলছে, তা ভালোই বুঝতে পারছিলাম। চেয়ারে হেলান দিয়ে উদাস দৃষ্টিতে আমি বাইরে তাকিয়ে বৃষ্টি দেখছি। সব মিলিয়ে একটা পিকনিক মুড। তখন ঘুণাক্ষরেও জানতাম না এই রাস্তা আমাদের জন্য সামনে ঠিক কী নিয়ে অপেক্ষা করছে। আস্তে আস্তে সন্ধ্যা নামলো, অন্ধকার আরও গাঢ় হলো। অন্ধকার গাঢ় হওয়ার সাথে সাথে বৃষ্টির তেজও আরও যেন বর্ষণমুখর হয়ে উঠল। ঝমঝম করে বৃষ্টি পড়ছে, এত কান্না আকাশ যেন ধরে রাখতে পারছে না আর। ভেজা রাস্তায় বাধ্য হয়ে আকাশদা গাড়ির স্পিড কমিয়ে দিতে বাধ্য হলো। রাত 11:30 নাগাদ বৃষ্টি কিছুটা ধরে এলো। বিরক্ত স্বরে বলে উঠল আকাশদা, উফ, কি চালা রে বাবা! ভেজা রাস্তায় আগে কখনো গাড়ি চালাইনি। স্টিয়ারিংয়ে কন্ট্রোল করতে করতে হাত ব্যথা হয়ে গেল ভাই। তাহলে চলো এক কাজ করি, সামনে কোথাও হোটেল থেকে একটু রেস্ট নিই, সাথে ডিনারটাও সারি, তারপর আবার শুরু করা যাবে। দারুণ বলেছিস তো, চল তাই করি। তারপর আমরা একটা হোটেলে পৌঁছে দুজনে গোগ্রাসে ডিনার করলাম। বৃষ্টি থেমে গেছে অনেকক্ষণ। দুজন দুটো ম্যাঙ্গো জুস নিয়ে আড্ডা দিচ্ছি। এমন সময় দেখলাম হোটেলের ম্যানেজার সাহেব এগিয়ে আসছে আমাদের টেবিলের দিকে। এক্সকিউজ মি স্যার, একটা কথা বলতে পারি? শিওর, বলুন। আজ রাত আর বাইরে না বেরোলে কি নয়? কেন বলুন তো? আপনাকে সব কিছু বুঝিয়ে বলতে অনেক সময় লাগবে, আর তাছাড়া আজ রাতে সেটা সম্ভবও নয়। মানে? আজ কয় তারিখ মনে আছে? কেন, মে মাসের 4 তারিখ। আপনি কি জানেন না আজকে কি? মাফ করবেন, সত্যি আমি জানি না। দয়া করে একটু পরিষ্কার করে বলবেন। এখন বলতে পারবো না, তবে স্যার আপনাদের ভালোর জন্যই বলছি, আজ রাতটা আর বাইরে বেরোবেন না। আমার হোটেলের রুম খালি আছে, দয়া করে এখানেই থাকুন।
সম্ভব না। আজ আমাদের অযোধ্যার এক বন্ধুর বাড়িতে ওঠার কথা। রাতের মধ্যে না পৌঁছালে ওরা ভীষণ চিন্তা করবে। কি আর করার, আমি তো আর কারোর নিয়তি আটকাতে পারবো না। তবে পকেটে হাত দিয়ে ভদ্রলোক দুটো জিনিস বের করলেন। এই জিনিস দুটো রাখুন, জানি না কতটুকু কাজে হবে। তবে একটা কথা, পথের কোথাও কোনোভাবে কারোর ইশারায় গাড়ি থামাবেন না। এমনকি যদি কোনো বাচ্চা মেয়ে গাড়ির চাকায় পিষে যেতে দেখেন, তবুও না। আপনাদের দুজনের মধ্যে মনে হয় যে কোনো একজনের সাথেই বোধহয় আর দেখা হবে। ভগবান আপনাদের রক্ষা করুক। একথা বলে ম্যানেজার সাহেব উঠে চলে গেলেন। জিনিস দুটো হাতে নিয়ে দেখলাম কালো সুতোয় একটা সোনালি লকেট বাঁধা। লকেটে লেখা, ঠিক লেখা নয়, হিজিবিজি করে কিছু একটা আঁকা রয়েছে। ব্যাপারটা মনে হয় বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। যাক, ওই দুটো গলায় ঝুলিয়ে নে, ভূতের ভয় করবে না। তুমি নেবে না? না রে, কবজ নিয়ে খেলার বয়স নেই। হয়েছে এখন, তাড়াতাড়ি উঠে পড়, দেরি হয়ে যাচ্ছে তো। ঝমঝম করে আবার বৃষ্টি শুরু হয়েছে। সামনে কিছু পরিষ্কারভাবে দেখা যাচ্ছে না। গাড়ি চলছে খুবই ধীরে। হঠাৎ সামনে তাকিয়ে দেখি বৃষ্টিতে কাক ভেজা হয়ে একটা বাচ্চা মেয়ে রাস্তার কিনারায় দাঁড়িয়ে আছে। মেয়েটিকে দেখে মনে পড়ে গেল সেই হোটেল ম্যানেজারের কথা। মেয়েটিকে দেখে ম্যানেজার সাহেবের সাবধান বাণী বেমালুম ভুলে গিয়ে আকাশদা গাড়ি থামালেন। কি খুকি, এখানে দাঁড়িয়ে আছো কেন? মেয়েটি জানালো সে পথ হারিয়ে ফেলেছে, তবে সামনের শহরেই তার বাড়ি। এ রাস্তা ধরে কিছু দূর গেলেই তার বাড়িটি। আমরা আমাদের জিপে করে তাকে পৌঁছে দিলে খুব উপকার হয়। ফলে মেয়েটিকে পেছনের সিটে নিয়ে আমরা আবার চলতে শুরু করি। আকাশদা মেয়েটিকে আবার জিজ্ঞেস করলো, খুকি, তোমার নাম কি? তুমি কিভাবে হারিয়ে গেলে? মেয়েটি বলল, আমার কিছু মনে নেই, সামনেই আমার বাড়ি। তোমরা ওখানে আমাকে নামিয়ে দিলেই হবে। আমরা মেয়েটিকে আর কিছু জিজ্ঞেস করি না। হঠাৎ কিছু দূর যেতেই গাড়ির ইঞ্জিন বন্ধ হয়ে গেল। আকাশদা বৃষ্টির মধ্যে নেমে গেলেন ইঞ্জিন পরীক্ষা করতে। সঙ্গে সঙ্গে পিছন থেকে শুনতে পেলাম সাপের মতো হিস হিস শব্দ। আমি পিছনে ঘুরি। পিছনে ঘুরে যা দেখলাম তা হয়তো বর্ণনা করা আমার পক্ষে সম্ভব হবে না। কোথায় সেই বাচ্চা মেয়ে? ওর জায়গায় বসে আছে এক হিংস্র জন্তুপ্রায় প্রাণী। নাক দিয়ে বেরোচ্ছে গরম নিঃশ্বাস। ওটার দাঁতগুলো গজালের মতো ধারালো, চোখ দুটো যেন জ্বলছে। মুহূর্তকার মাত্র ওটাকে দেখার সুযোগ হয়েছিল। হঠাৎ করেই ওই প্রাণী ভয়ঙ্কর এক চিৎকার দিয়ে আমার উপর ঝাঁপিয়ে পড়ে। গলা ফাটিয়ে চিৎকার দিয়েছিলাম আকাশদা বলে। আকাশদা! জ্ঞান হারানোর আগে শুধু দেখেছিলাম আমার বুকের ওপর থেকে রাক্ষসীটা যেন বিদ্যুতের ঝটকায় ছিটকে পড়ল। কি হয়েছে অভি? আরে ওর কি হলো? আরে ওর কি হলো? আর মেয়েটা কোথায় গেল? হসপিটাল বেডে অজ্ঞান হয়ে পড়েছিলাম। হসপিটাল বেডে জ্ঞান ফিরলে আমার মা বাবার সাথে অনেককে দাঁড়িয়ে থাকতে দেখেছি। তাদের মধ্যে আরও একজন ছিলেন সেই হোটেল ম্যানেজার। তার কাছেই পরে সব শুনতে পাই। বলেছিলাম না, একজনের সাথে কথা হবে, দুজনের সাথে নয়। মানে? পোস্টমর্টম রিপোর্টে বলা হয়েছে নেকড়ে জাতীয় কোনো প্রাণীর আক্রমণ। কিন্তু এটা কিভাবে হলো? আমি জানি আপনি কি বলতে চান, কিন্তু সেটা কে বিশ্বাস করবে? আপনারাও তো আমার কথা বিশ্বাস করেননি। কিন্তু কিন্তু ওটা কি ছিল? অশুভ অতৃপ্ত এক আত্মা, এক প্রেত আত্মা, যার নেশা হলো মানুষের জীবন নেওয়া। তাহলে আমাকে ছেড়ে দিল কেন? ওটা একসাথে একজনের বেশি মানুষকে হত্যা করে না।
কিন্তু ওটা তো আগে আমাকেই ধরেছিল। আপনার কাছে ওই আমার দেওয়াই রক্ষা কবচ ছিল, তাই আপনার কোনো ক্ষতি করতে পারেনি। না হলে হয়তো আপনার জায়গায় আকাশবাবু শুয়ে থাকতেন। ওই ঘটনার পর কয়েক বছর কেটে গেছে, কিন্তু এখনও ওই চেহারা, ওই রাতের স্মৃতি আমাকে তাড়িয়ে নিয়ে বেড়ায়। এখনও মাঝরাতে ঘুম ভেঙে গেলে, হঠাৎ করে পাড়ার লোডশেডিং হলে, কিংবা কখনো একা থাকলে দুঃস্বপ্নের মতো চোখের সামনে সেই পৈশাচিক মুখ ভেসে ওঠে। মনে পড়ে যায় সেই ভয়ঙ্কর দিনটির কথা।